কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজকে আমরা দেখতে পেলাম যে রাজ্য জুড়ে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর বাড়িতে ইডি, সিবিআই, আয়কর দপ্তরের হানা। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বাড়িতে আমরা দেখেছি কলকাতার বাড়িতে এবং কৃষ্ণনগরে তার যে দলীয় কার্যালয় রয়েছে, তার সেখানকার যে বাসস্থান রয়েছে, প্রত্যেকটি জায়গাতেই সিবিআই হানা দিয়েছে। তার বিরুদ্ধে যে লোকসভায় ঘুষের বিনিময়ে প্রশ্নের যে অভিযোগ ছিল, তার প্রেক্ষিতে লোকপাল আদালতের নির্দেশেই সিবিআই এর এই অভিযান। পাশাপাশি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতে আগেই গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুরারই থেকে বোলপুরের বাড়িতে পৌঁছে যান চন্দ্রনাথ সিনহা। তার বাড়ি থেকে নাকি 41 লক্ষ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি দুটি মোবাইল ফোন এবং নথিও নাকি বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। অন্যদিকে প্রায় 70 ঘন্টারও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের নেতা, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে ম্যারাথন অভিযান চালায় আয়কর দপ্তর। তার বাড়ি থেকে কি বাজেয়াপ্ত করেছেন সে বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারছি না। তবে দীর্ঘ যে অভিযান, তারপরে আগামী 4 এপ্রিল সৌরভ বিশ্বাসকে কিছু নথি নিয়ে আয়কর দপ্তরে তলব করা হয়েছে। রাজ্য জুড়ে যখন এই তলব হচ্ছে, তার আগেই আপনারা সকলেই জানেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গিয়েছেন। বামেদের পক্ষ থেকে আজকে বলা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন, অথচ এ রাজ্যে কারোর বাড়ির থেকে 41 লক্ষ টাকা পাওয়ার খবর পাওয়া যাচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সংস্থা। এবং এর পিছনেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে আঁতাত, সেই আঁতাতের অভিযোগ যা চিরকাল বামেরা করে এসেছে, সেই অভিযোগ আরও একবার আমরা শুনতে পেলাম আজকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মুখে। অন্যদিকে একই সঙ্গে যে অরবিন্দ কেজরিওয়াল, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, যাকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, আজকে তিনি সেই গ্রেপ্তারিকে বেআইনি আখ্যা দিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা বেআইনি এবং অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আগামীকাল তিনি এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। আগামীকালই যাতে এই মামলা আদালতে ওঠে এবং সেই বিষয়টি শেষ পর্যন্ত আদালত কি পদক্ষেপ করে সেদিকে আমাদের তো অবশ্যই নজর থাকবে। এবং তারই মধ্যে নির্বাচনের মুখে আপের যে প্রধান কার্যালয় রয়েছে নয়াদিল্লিতে, সেই কার্যালয়টিতেই তালা দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে আম আদমি পার্টির পক্ষ থেকে। ফলে এই প্রত্যেকটি বিষয় নিয়েই আমরা আলোচনা করব। প্রশ্ন উঠে যাচ্ছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের যে নির্বাচন, সেই নির্বাচনে কি আদৌ গণতন্ত্র থাকছে? প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আজ বাংলা বলছেন মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র শর্মিষ্ঠা ভট্টাচার্য। রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, বিশিষ্ট চিকিৎসক কৌশিক বিশ্বাস। রয়েছেন সুস্মিতা বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। এবং রয়েছেন গৌরব মজুমদার, সিপিএমের মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে এই যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাড়িতে এই যে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, সেই অভিযান সম্পর্কে কি বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু? আমি প্রথমেই দর্শকদের সেই বিষয়টি শোনাবো যে কি বলছেন বিমান বসু। যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে 41 লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে, যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয়, প্রমাণ করা তো পরের কথা, সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন, মন্ত্রিসভার সদস্য। এসব যদি ঘটনা ঘটছে, তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন, তা তো অ্যাকশন হচ্ছে না। যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না, কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি, কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে, আর বোঝাপড়া রাখবার জন্যই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে। কংগ্রেস কি মনে করে বিমান বসুর এই বক্তব্যকে ডাবল স্ট্যান্ডার্ড? একদম, আমরা বারংবার বলে আসছি, আমরা প্রথম থেকে বলে আসছি
যে বিজেপি এবং তৃণমূলের একটা খুব সুন্দর সেটিং, এবং দিদিমণি তার খোকাবাবুকে বাঁচানোর জন্য পরিষ্কারভাবে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসলো। তোমার মনে পড়ে কিনা জানি না অঙ্কুর, তুমি তোমাদের আর্কাইভে যদি দেখো তাহলে দেখতে পাবে আমি বারংবার যখনই প্যানেলে এসেছি, যখনই জোট নিয়ে কথা হয়েছে, ইন্ডিয়া জোট নিয়ে কথা হয়েছে, আমি প্রথম থেকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছিলাম যে আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটে থাকবে না। কারণ এটাই কংগ্রেস সাপোর্ট করছে, সমর্থন করছে বিমান বসুর বক্তব্যকে। আমরা শোনাবো, আমরা কংগ্রেসের বক্তব্য আমরা প্রাথমিকভাবে শুনলাম। আমরা একবার শুনবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এই যে ইডি সিবিআই নিয়ে বিমান বসুর যে অভিযোগ, টিএমসির পক্ষ থেকে ইডি সিবিআই নিয়ে ঠিক কি বলা হচ্ছে আমরা একবার শোনাবো দর্শকদের। তৃণমূলের কাছে যদি কেউ আসে সিবিআই ইডি, তখন হচ্ছে আনন্দ, তখন সিবিআই ইডি ভালো। আর যখন সর্বভারতীয় কোনো কংগ্রেস নেতার বাড়িতে সিবিআই ইডি যায়, তখন সিবিআই ইডি খারাপ। আর এরা নাকি ইন্ডিয়া জোটের শরিক। ফলে এই কারণেই আমরা ইন্ডিয়া জোটে 100 বার আছি, সর্বভারতীয় ক্ষেত্রে আছি। আর বিজেপির দালাল সিপিএম, বিজেপির বি টিম রাজ্য কংগ্রেসকে 1 ইঞ্চি জমি বাংলায় আমরা ছাড়ব না। এবার আসবো সুস্মিতা বিশ্বাসের বক্তব্যটা শুনবো। হাসি লাগছে, বিজেপির সাথে কংগ্রেসের কোনো সময় আতাত হয়? কারণ কংগ্রেসের সাথে বিজেপির যে লড়াই, সর্বভারতীয় প্রেক্ষাপটে দুটো সর্বভারতীয় দল বিজেপি ভার্সেস, তাহলে যখন আপনাদের কেন্দ্রে, যখন আপনাদের ওখানে যখন কেউ কারোর বাড়িতে যায় তখন সেটা হয়ে যায় ইডি সিবিআই ভুল কাজ করছে, রাজনৈতিক প্রতিহিংসা, আর এ রাজ্যে হলে তখন ঠিক উল্টো কথা কেন? না, ব্যাপারটা হচ্ছে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা সকলেরই চোখে লাগবে। এইটা ঘটনা যে কোনো কোনো ক্ষেত্রে বিজেপি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ঠিক ইলেকশনের সময়, আজকে যেভাবে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে আমরা তার প্রতিবাদ করেছি, একজন মুখ্যমন্ত্রীকে। আমি এখানে জানতে চাইছি এখানের বিষয়টা, আমরা কেজরিওয়ালের প্রশ্ন তো অবশ্যই আপনাদের অবস্থান জানবো। এবার বিষয়টা হচ্ছে এই রাজ্যে যেভাবে দুর্নীতি হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে 1000 দিনের উপরে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে, তারা তো এমনি এমনি রাস্তায় বসে আছে না, তাদের সেখানে তো দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিগুলো প্রমাণিত হয়েছে যে দুর্নীতি হয়েছে। তাহলে সেই দুর্নীতির এগেইনস্টে যদি স্টেপ নিতে হয়, তাহলে আজ পর্যন্ত সেই মাথা কেন ধরা পড়লো না? আজ পর্যন্ত কেন চুনোপুটিদের নিয়ে খেলা চলছে? প্রত্যেকের বক্তব্যই শুনবো। আসবো সিপিএম এর কাছে। গৌরব মজুমদার, কুণাল ঘোষের যে বক্তব্য বললেন যে আপনারা যখন একই রকম ভাবে কংগ্রেসের নেতা বা কেরালে যখন সিপিএম এর নেতার উপর এই করা হয়, তখন মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায়, তখন সেটা হয় রাজনৈতিক প্রতিহিংসা, এ রাজ্যে হলে ঠিক করেছে। সেটা হচ্ছে এ রাজ্যের যে তদন্ত চলছে, সেই তদন্তটা চলছে কোর্টের তত্ত্বাবধানে এবং কোর্টের মনিটরিংয়ে। সুতরাং অন্য রাজ্যের সঙ্গে এ রাজ্যের তদন্তের ক্ষেত্রে পার্থক্য আছে, এটা কুণাল ঘোষ জানেন, ভালো মতন জানেন। 2, 12 বার মলয় ঘটককে 12 বার সমন করা হয়েছে, একবারের জন্য মলয় ঘটক যাননি। 9 বার সমন করার পর, 8 বার সমন করার পর 9 বারের মাথায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। মলয় ঘটক বাইরে কেন 12 বার সমন করা সত্ত্বেও? 2, 3, আপনি দেখুন যে আজকে কুণাল ঘোষ বলেছেন যে ওনাদের পার্টি অফিসের সামনে একটা ড্রপ বক্স রাখা থাকতো, সেটা হচ্ছে যে কুণাল ঘোষ আগে ঠিক করুন কুণাল ঘোষ কোথায় থাকবেন। কুণাল ঘোষও তো বলেছিলেন যে সারদার কে ভুক্তভোগী, সে সবচেয়ে বেনিফিশিয়ারি কে, তার নাম তো কুণাল ঘোষই বলেছিলেন। তা কুণাল ঘোষকে তো বলতে হবে। আর শেষ কথা আমার হচ্ছে, কুণাল ঘোষ যে সব জায়গায় বসে সাংবাদিক সম্মেলন করছেন তাদের নামে, তার পাশে আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের নামে স্কোয়ার ফিটে টাকা তোলার অভিযোগ শুনতে পাই। ওইসব ওই ভিডিও টিডিও বেরোয়, তারা সব স্কোয়ার ফিটে টাকা পয়সা তোলে। সুতরাং কুণাল ঘোষ যা বলবেন রেখে টেকে বলবেন। আমি আসবো কৌশিক বিশ্বাসের কাছে, উত্তর শুনবো। প্রশ্নটা কি? এই যে ভারতীয় জনতা পার্টি এবং আপনাদের যে আঁতাত রয়েছে, 9 বার 12 বারের বেশি তলব করা হলেও মলয় ঘটককে এখনো অব্দি অ্যারেস্ট করা হলো না, অ্যারেস্ট করা হয়ে গেল 9 বারের মাথায় অরবিন্দ কেজরিওয়ালকে। ঠিক আছে, দেখুন ইডি গত কয়েক বছরে ভারতবর্ষের মোট 129 জন বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীকে সমন পাঠিয়েছিলেন সারা ভারতবর্ষ জানেন, তার মধ্যে 30 জন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এটা কি ধরনের আঁতাত বলুন তো, যেখানে আমাদের সেকেন্ড ইন কমান্ড
আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত কয়েক বছরে 8 থেকে 9 বার তলব করা হয়। তাহলে মলয় ঘটক কেন যান না? এবার মলয় ঘটক আইনের দ্বারস্থ হয়েছিলেন। এবার আমাদের একজন কাউন্সিলরের বাড়িতে 72 ঘন্টা ধরে তল্লাশি চলছে। একটা কত স্কোয়ার ফুটের বাড়িতে 72 ঘন্টা ধরে তল্লাশি চলতে পারে বলে আমাকে বুঝিয়ে দিন তো। এটা কি ধরনের আঁতাত আমি সবাইকে প্রশ্ন করতে চাই, যেখানে আমাদের সুপ্রিমো থেকে সেকেন্ড ইন কমান্ড থেকে শুরু করে আমাদের একজন কাউন্সিলর পর্যন্ত প্রতিনিয়ত ইডির হাতে হেনস্থা হচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একমাত্র এবং 1 নম্বর বিরোধী দল ইডির দ্বারা হেনস্থা হওয়ার জন্য। 41 লক্ষ টাকার বিষয়টা একটু বলবেন। এবার দেখুন, একজনের বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছে, এবার টাকাটা যেটা পাওয়া গিয়েছে ইডি দাবি করছে সেই টাকাটা কতটা আইনত কতটা বেআইনি সেগুলো সমস্ত কিছুই প্রমাণ সাপেক্ষ। এটা প্রমাণ হলে আইনের পথে চলবে। এ ব্যাপারে তো আমাদের দলের স্ট্যান্ড খুব ক্লিয়ার। ভালো, আর ভারতীয় জনতা পার্টির কাছে শর্মিষ্ঠা ভট্টাচার্য আসছি, আমি আসি শর্মিষ্ঠা ভট্টাচার্য কাছে। প্রাথমিকভাবে প্রত্যেকের বক্তব্যটা শুনে নি। এই যে ধরুন 70 ঘন্টা ধরে একজন কাউন্সিলরের বাড়িতে হানা দিল, একটা বিরাট বড় বাড়ি নয় যেখানে 300টা ঘর রয়েছে সেখানে খুঁজতে হবে, এমনটা তো ব্যাপারটা নয়। 70 ঘন্টা ধরে, অথচ যাওয়ার সময় সিজার লিস্ট হিসেবে কিছু দিয়ে যায়নি বলেই ওই বাড়ির যার বাড়িতে হানা দেওয়া হয়েছিল স্বরূপ বিশ্বাস, তার পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। তাহলে কি হলো বলুন তো? দেখুন, প্রশ্নটা তো আমাদেরও। 70 ঘন্টা ধরে নিশ্চয়ই ওখানে তার কারোর বাড়ি গিয়ে নিশ্চয়ই লুডো খেলতে বসেনি, লুডো খেলেনি নিশ্চয়ই। 70 ঘন্টা তখন সেখানে নিশ্চয়ই কিছু আছে, সামথিং ইজ রং দেয়ার, নিশ্চয়ই কিছু আছে। এবং ইডি বা সিবিআই, আমি সিবিআই কথা এখানে বলি, তারা যে তদন্ত করবে বেরিয়েই পাবলিকেশনে বলবে এরকম তো নয়। এবং তারা বলবেই বা কেন? তারা যত সময় তাদের সিদ্ধান্ত তারা কোর্টকে জানাবে। আজকে তবে এটা ঠিক, যাদের কাছে গেছেন 70 ঘন্টা বা অরূপ বিশ্বাস, তারা কিন্তু সহযোগিতা করেছে। আর এই বিষয়টা একটু বলবেন, এই যে মলয় ঘটক এখনো পর্যন্ত গ্রেফতার হলেন না, 9 বারের মাথায় গ্রেফতার হয়ে গেলেন। তারও পদ্ধতি আছে, সেটা কোর্ট বলবে। এবং যদি কারোর কিছু বলার থাকে আপনারা কোর্টে যান, খোলা আছে। আমি সিপিএম কংগ্রেস বা তৃণমূলকে কোর্টে যান, খোলা আছে আপনাদের। আর সিপিএম এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই, কারণ এই শওকত মোল্লা, এই শাহজাহান সব তো আপনাদের। আরে দিদি, টাকার কথা বলেছে, শওকত মোল্লার কথা বলেনি, আপনাদের জুতো পরে শেখ শাহজাহানের কথা বলেনি, শেখ শাহজাহানের গুরু ঠাকুরের কথা বলেনি, শেখ শাহজাহানের গুরু ঠাকুর আপনাদের দলের নেতা, তার কথা বলেনি। তার নামে অভিযোগ আছে, তার নামে এফআইআর আছে, সিবিআই গলাবাজি অনেক করেছেন। আরে গলাবাজি তো আপনি করছেন, আর মিথ্যা কথা বলছেন। আপনি সত্যি কথা বলুন। আপনার কাছে কি সত্যি কথা বলুন? শেখ শাহজাহানের গুরু ঠাকুর আপনাদের দলের নেতা, সে বলে বিজেপিকে শেষ করতে দিন। এইভাবেই তো পশ্চিম বাংলা থেকে আজকে তোমরা শূন্য হয়ে গেছেন বাবা। আপনারা দাঁড়ান না, মানুষকে দাবিয়ে রেখে। আরে আমরা পশ্চিম বাংলা থেকে শূন্য হয়েছি না হয়েছি সেটা বাংলা বলছেন মঞ্চ প্রথম থেকে উত্তপ্ত একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আঁতাত রয়েছে, সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতা বা মন্ত্রীর বাড়ির থেকে বিপুল টাকা উদ্ধার হলেও তাকে গ্রেপ্তার করা হয় না। কেউ 9 বার 12 বারের বেশি সমন পেলেও তাকে গ্রেপ্তার করা হয় না। এবং একটা রাজ্য জুড়ে বাইনারি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, যে দুটি মাত্র দল রয়েছে, একটি ভারতীয় জনতা পার্টি, অন্যটি তৃণমূল কংগ্রেস। এইটাই উদ্দেশ্য, এমনটাই অভিযোগ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। এবং তারই প্রতিবাদ করছে কংগ্রেস এবং সিপিএম খুব স্বাভাবিকভাবেই। আমি আসবো এখানেই সুস্মিতা বিশ্বাসের কাছে। এই যে আপনারা বলছেন, তো সেক্ষেত্রে আপনাদের যুক্তিটা অন্য ক্ষেত্রে বদলে যায় যখন অন্য রাজ্যে আসে। আর দ্বিতীয়ত, এই যে ধরুন মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গেছে, সেটা তো লোকপালের নির্দেশে গিয়েছে। সেটার সঙ্গে আপনারা সেটার সঙ্গে কি আপনারা মনে করছেন যে সেখানে রাজনৈতিক হিংসা আছে? কিন্তু মহুয়া মৈত্রর বিরুদ্ধে যখন পদক্ষেপ হয়েছিল তখন সেটা রাজনৈতিক হিংসা বলেছিলেন অধীর চৌধুরী, কিন্তু আজকে যখন সিবিআই যাচ্ছে তখন আপনারা বলছেন ঠিকই আছে। কেন? কখন বললাম? কে বলেছে? তুমি বললে? না না, আপনি কি এখন অবধি বলছেন না সেই মহুয়া মৈত্রর এগেইনস্টে? না, আজকে এই যে রাজ্যে যখন এতগুলো আয়কর সিবিআই, আমি বলছি যে যেই জায়গায় দুর্নীতি হয়েছে সেই জায়গাগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করছি,
কিন্তু মহা মৈত্রের এগেনস্টে যেই মানে এলিগেশনটা দেওয়া হয়েছিল এবং তার বেসিসে আজকে সিবিআই যে তদন্ত করতে গেছে হঠাৎ করে ঠিক এই ইলেকশনের মুখটাতেই, এইটা অবশ্যই মানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করা হয়েছে, এটা একদম পরিষ্কার। তবে আমি একটা জিনিস বলতে চাই, কৌশিকদা যে কথাটা বললেন না যে আজকে ধরুন পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল যারা যারা গ্রেপ্তার হয়েছে, বললেন না কেমন ধরনের সেটিং, আমাদের নেতামন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে 8 বার ডাকছে, অভিষেক ব্যানার্জিকে ডাকছে আবার বাড়িও পাঠিয়ে দিচ্ছে, ডাকছে কিন্তু বাড়ি চলে যাচ্ছে, এবং সমস্ত দুর্নীতিতে না 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 তিনি যতগুলো কোর্ট থেকে রক্ষা কবচ নিতে গেছেন প্রত্যেকটাতে একটাতেও তিনি সুরক্ষিত থাকেননি সেই রক্ষা কবচে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে যতবার ডাকা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা তাকে আজকে নিয়োগ দুর্নীতিতে যদি কিংপিন হিসাবে কারোর নাম আসে সুজয় ভদ্রের পর অভিষেক ব্যানার্জি, কিন্তু অভিষেক ব্যানার্জিকে কিন্তু এখনো অ্যারেস্ট করা হয়নি। এবং পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল এরা যারা কিসের ভিত্তিতে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? নিয়োগ দুর্নীতিতে সুজয় ভদ্র বলেনি যে আমার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে সুজয় ভদ্র যদি বলে, যদি অধীর রঞ্জন চৌধুরীর নাম বলতো, তার মানে কি অধীর রঞ্জন চৌধুরী না, লিপস এন্ড বাউন্সের সমস্ত রকম তথ্য প্রমাণে পাওয়া গেছে যে লিপস এন্ড বাউন্সের সিইও অভিষেক ব্যানার্জি এবং সেখানে ডিরেক্টর সুজয় ভদ্র মুখে বলা অভিযোগের প্রেক্ষিতে, মুখে বলা অভিযোগেতে বলছি না তো আমি, তথ্য প্রমাণ ভিত্তিক কথা বলছি। সেটাই তো বলছি, আদালত কি বলেছিল যে কোন ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে আজকে সুজয় কৃষ্ণ ভদ্রর ওই গলা স্বর নেওয়ার জন্য যে নাটকের এপিসোড হয়েছিল, এই যে এতবার বিজেপি বলে যে কথার প্রসঙ্গটা উত্থাপন করলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল নেওয়া হলো, আজ অব্দি তার কোনো রিপোর্ট এলো না, কি তদন্ত হচ্ছে? শুনুন, আমরাও চাই সুজয় কৃষ্ণের ওই বিখ্যাত গলার স্বর, লতা মঙ্গেশকরের পরে যে পরে তার বিখ্যাত স্বর, সেই স্বরটা আমরাও শুনতে চাই, এবং সেটা তো একমাত্র কোর্ট বলতে পারবে, সেটা কোর্ট বলবে, সেটা ইডিসিবি এর কাছে আমরা যান, আপনারাও যান, খোলা মানে আমরা যাব ইডিসিবি এর কাছে, আমরাও যাব ইডিসিবি এর কাছে, চাই যে আপনারা দুর্নীতি করে এত চিল্লাচ্ছেন, আমরাও চাই মাথা ধরে ধরে বাইনারি পলিটিক্স করছে, তদন্ত তাড়াতাড়ি বাইনারি পলিটিক্স করছেন, তদন্ত চান না, কিন্তু কংগ্রেসের তদন্ত না খেলা আমরা আপনারা ইন্ডিয়া জোটে গিয়ে ওখানে বিয়ে কখনো ব্যাঙ্গালোর কখনো দিল্লিতে গিয়ে আমি আসবো একবার গৌরব মজুমদারের কাছে, আমি আসবো একবার গৌরব মজুমদারের কাছে, আমি একবার গৌরব মজুমদারের কাছে আমার প্রশ্ন, এই যে আজকে একজনের বাড়ি থেকে 41 লক্ষ টাকা পাওয়া গেল, আসছি বিজেপি এবং কংগ্রেস দুজনকে একটু আবেদন করব, যেটা গৌরবের কাছে আমার প্রশ্ন, অন্যদিকে সৌরভ বিশ্বাসের বাড়িতে 70 ঘন্টার বেশি একটা অভিযান, অন্যদিকে চন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে 41 লক্ষ টাকা পাওয়া গেছে বলে সূত্রের দাবি। এই যে দুটো দাবি করা হচ্ছে, কিন্তু কি এখনো পর্যন্ত সিজার লিস্ট দেখানো হলো না আয়কর দপ্তরের পক্ষ থেকে, বা ওটাও কিন্তু ঘোষণা করা হলো না। চন্দ্রনাথ সিং এর বাড়ি থেকে কি সিজ করা হয়েছে সেটা কিন্তু ঘোষণা করা হলো না। আপনারা এটাকে কি মনে করেন, মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এটা ঘোষণাই বা করছে না কেন? আচ্ছা অঙ্কুরদা, আপনি যে চন্দ্রনাথ বাবু বা স্বরূপ বাবুর বাড়িতে অভিযানের আগে যে সমস্ত তদন্তগুলো হয়েছে, যে লিপস অ্যান্ড বাউন্স, নিয়োগ দুর্নীতি, সমস্ত কিছু, আপনি বলুন তো, কোর্ট ভর্ৎসনা করছে সিবিআইকে, সিবিআই এর ডিরেক্টর নিজে আর কি হচ্ছে যে সমালোচিত হচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা সমালোচিত হচ্ছেন, কোর্ট জানে যে ওই দুর্নীতির সঙ্গে মূল অভিযুক্ত কে, কার মাথার থেকে এই দুর্নীতিগুলো বেরিয়েছে, কোথায় টাকাগুলো গেছে সবাই জানে, অথচ ইডি সিবিআই কোন নির্দেশের ফলে জানার যে কথাটা, এটা কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতেন না? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন, আমি জানি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জানতেন না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জজ হিসেবে তিনি যা নির্দেশ দিয়েছেন সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে কোর্টে সেটা সমস্ত কিছু লিখিত পড়িত আছে। অমৃতা সিনহা থেকে শুরু করে আপনি সুপ্রিম কোর্টেও যান না, সুপ্রিম কোর্টেও একাধিকবার ইডি সিবিআই গালাগাল কাটছে বিচারপতির কাছে যে কি তদন্ত চলছে, তদন্ত এত থেমে যাচ্ছে কেন। হঠাৎ করে ভোটের মুখে ইডি সিবিআই নেমে বলল বিভিন্ন জায়গায় হচ্ছে যে কি তল্লাশি অভিযান করতে, কিন্তু কথাটা হচ্ছে তল্লাশি করে কি পেল, অর্থাৎ আপনাদের মনেও প্রশ্ন রয়েছে যে ভোটের মুখে হঠাৎ করে তল্লাশি করে কি পেল, তল্লাশি তো হচ্ছে না, তল্লাশি তো হচ্ছে। আমি ওই যে প্রথমে বলছিলাম 12 বার সমন করা সত্ত্বেও একজন গেলেন না, আর একজন 8 বার সমন 9 বারের মাথায় তাকে গ্রেফতার করা হলো। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে সেটিং, এই সেটিংটা মানেটা কি? সবাই বুঝতে পারছে।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। যে বিষয়ে চর্চা চলছিল সে বিষয়ে তৃণমূল কংগ্রেস আলোকপাত করবে বলছে, শুনবো ডক্টর কৌশিক বিশ্বাসের বক্তব্য। দেখুন, প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়োগ দুর্নীতি দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, এবং সুজয় ভদ্রর কণ্ঠস্বর এবং ইত্যাদি ব্যাপারগুলো এখন সম্পূর্ণরূপে কোর্টের বিচারাধীন, ফলে এটার কোর্টের ফয়সালা যেটা হবে সেটাই। দু নম্বর হচ্ছে, না আমি বলছি, দু নম্বর কথাটা হচ্ছে, আমি তো অন্য কেউ যখন বলছেন না আমি তো বলিনি। এবার দু নম্বর কথা হচ্ছে, এই একটা ছোট উদাহরণ ধরুন, একদম রিসেন্ট ছোট উদাহরণ, স্বরূপের বাড়িতে একটা ফ্ল্যাটে 10-15 জন লোক যদি দেয়ালগুলো পুরো ভেঙেও ফেলে তাহলেও 72 ঘন্টা লাগে না। ফলে একটা নেতাকে, একটা পরিবারকে কিভাবে ট্রমাটাইজ করা হচ্ছে, এই ট্রমাটাইজটাকে যদি এনারা আঁতাত বলেন তাহলে আমাদের কিছু বলার নেই। 3 নম্বর এবং শেষ পয়েন্ট হচ্ছে, গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে। আমি যারা এই আঁতাতের তত্ত্ব বলছেন আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব, নির্বাচন এসে গেছে, যান জনতার আদালতে যান, জনতার আদালতে গিয়ে বলুন যে এটা সেটিং এর তত্ত্ব ছিল, তারপর যে রেজাল্টটা হবে সেটা কিন্তু মেনে নিতে হবে। এই রেজাল্ট যদি জনগণ প্রত্যাখ্যান করেন তাহলে কিন্তু মেনে নিতে হবে। আমরা যাব আমাদের আরেকটি চর্চার দিকে অবশ্যই মাথায় রাখতে হবে। জাতীয় ক্ষেত্রে আজকে বিমান বসু খুব স্পষ্টভাবেই বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে তার এগেনস্টে যে অ্যাকশন নেওয়া হয়েছে, এই অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম তাকে 9 বারের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো, তাকে 28শে মার্চ পর্যন্ত হেফাজতে নেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। এবং আজকে অরবিন্দ কেজরিওয়াল যেটা বলেছেন যে আগামীকাল তার গ্রেপ্তারি বেআইনি, আগামীকালই অবিলম্বে মুক্তির জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এবং এরই মধ্যে আম আদমি পার্টির যে কার্যালয়, সেই কার্যালয়টা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কি বলেছেন একবার অতীশী মার্লেনা, আপ মন্ত্রিসভার অন্যতম সদস্য, আমরা একবার শোনাবো দর্শকদের যে আতীশী মার্লেনা আজকে ঠিক কি বলেছেন। नरेंद्र मोदी जी को चैलेंज कर रही हूं, मैं उनके राइट हैंड इन्फोर्समेंट डायरेक्टरेट को चैलेंज कर रही हूं कि आज शराब घोटाले की मनी ट्रेल मिल गई है, सारा पैसा भारतीय जनता पार्टी के बैंक अकाउंट में गया है। तो इन्फोर्समेंट डायरेक्टरेट भारतीय जनता पार्टी को आरोपी बनाए और इन्फोर्समेंट डायरेक्टरेट भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा को गिरफ्तार करे, क्योंकि अब पहली बार एक्साइज पॉलिसी के मामले में आधिकारिक मनी ट्रेल सामने आ गया है और ये मनी ट्रेल सीधा शराब के कारोबारियों से भारतीय जनता पार्टी के बैंक अकाउंट में गया है। শুনবো শর্মিষ্ঠা ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্রের বক্তব্য। দেখুন, যে যা খুশি বলতে পারে, তাতে কিছু মানে তারা বলতেই পারে। যা খুশি কেন হবে? এটা তো দলের একজন মানে সবথেকে যে মানে গুরুত্বপূর্ণ কার্যকর্তা তিনি আছেন, এখন কাস্টডিতে বলতেই পারেন। কিন্তু কথা হচ্ছে কেজরিওয়ালের যে গুরু, সেই পরিষ্কার বলে দিয়েছে আর না জানে। কথাটা তো বিষয় না, আইনের কথা আসুন না, আইনের কথা আসুন। প্রথম বিষয় হচ্ছে কি শর্মিষ্ঠা দেবী, এই যে ধরুন অরবিন্দ ফার্মা 55 কোটি টাকা দিচ্ছে বিজেপিকে, খুব স্পষ্টভাবে আজকে সেগুলো সবকটার সামনে চলে এসেছে, এবং ভোট চলছে, দলের প্রধান কার্যালয়টা আপনারা বন্ধ করে দিলেন। না শুন, কার্যালয় বন্ধ করে দিলাম আমি, সেটা তাদের ব্যাপার, সেটা কার্যালয় আমরা বন্ধ করেছি কি তারা বন্ধ করেছে, এখানে কি বিজেপি বন্ধ করেছে? বিজেপি অমিত শাহ ছাড়া অমিত শাহই তো বন্ধ করছে। বিজেপি কোনো এই সমস্ত অনৈতিক কাজে বিজেপি বিশ্বাস করে না, এক নম্বর। এই অনৈতিক কাজটা কে করবে? আমি শর্মিষ্ঠা দেবী আপনার কাছে প্রশ্ন, দিল্লির আইন শৃঙ্খলা কে দেখে? অমিত শাহ দেখেন? তাহলে ওখানে তালাটা কে ঝোলালো? অমিত শাহ ঝোলালেন। কেন ঝোলালেন? শুনুন, যে দলের নামে এত কোটি টাকা, 100 কোটি টাকার কেস চলছে, যে দলের নামে, যে সারা ভারতবর্ষের লোক দেখছে, এটা দলের নামে কেসটা চলছে না, এটা সরকারের নামে কেস চলছে। মন্ত্রী গেছেন জেলে, তার মন্ত্রী সিসোদিয়া, মনীষ সিসোদিয়া, এবং তিনি সেখানে 9 বার সমন পান। তাহলে মন্ত্রী গেছেন জেলে, আজকে মন্ত্রী গেছেন দলের উপর আজকে তাকে তার 4 বার তিনি গেছেন, তার বেল রিজেক্ট হয়ে গেছে। আমি তাহলে আপনাকে কতগুলো তথ্য দিই। 2018 সালের সেপ্টেম্বর মাসে হরিয়ানা পুলিশ জমি দখলের অভিযোগে এফআইআর দায়ের করে রিয়েল এস্টেট কোম্পানি ডিএলএফ কোম্পানির বিরুদ্ধে। 2019 জানুয়ারিতে ডিএলএফ এর অফিসে সিবিআই তল্লাশি,
2019-এর অক্টোবর আর 2022-এর নভেম্বরের মধ্যে 170 কোটি টাকা দেওয়া হয় বিজেপিকে। ঠিক একই রকম ভাবে এই যে আজকে যে অরবিন্দ কেজরিওয়ালের মামলায় যে শরৎ রেড্ডি, সেই শরৎ রেড্ডির কোম্পানিও 55 কোটি টাকা দিয়েছে। কি বলবেন? শুনুন, 18টা জায়গায় আমাদের সরকার, এতগুলো বিধায়ক, আমাদের দেশের সরকার ভারতবর্ষ চালাচ্ছে, আমাদের দেশের যদি মানে এতগুলো বিধায়ক, তাদের তো কিছু কিছু রয়েছে বাকিদের বক্তব্য শোনার ধৈর্য রাখুন। গৌরব, সেটা হচ্ছে যে সুস্মিতা দি অনেক কথা বললেন, কি সব বললেন যে অনেক বিধায়ক, অনেক সরকার চালাচ্ছে এইসব। আমি শুধু কয়েকটা তথ্য দেব। 10টি সংস্থার কাছ থেকে, ভারতবর্ষের সর্বোচ্চ 10টি সংস্থার কাছ থেকে বিজেপির ঘরে ঢুকেছে 2113 কোটি টাকা। এই টাকা কে দিল? কোথা থেকে এলো? টাকা নিলেন কেন? 1, 2, উনি ওই সব বলছিলেন, আমি বলছি সিরিডি সাই তার দপ্তরে 2023 সালের 20 ডিসেম্বর আইটি আনা হয়, তার মেগা ইঞ্জিনিয়ারিং বন্ড দিয়েছে, আইটি আনার পর বন্ড দিয়েছে, সেই তদন্ত আর এগোয়নি। কোথায় গেল সেই তদন্তগুলো? আপনার দল 6061 কোটি টাকা ইলেকট্রাল বন্ড নিয়েছে, যা টোটাল টাকা তার 47.46%। তৃণমূল কংগ্রেস নিয়েছে 1610 কোটি টাকা, সেকেন্ড 12.6%। আপনি বলুন, আমি তো বুঝলাম যে বিজেপি এত কি না খাউঙ্গা না খানে দুঙ্গা, স্বচ্ছ ভারত অমুক তুসুক করেছে। আপনি বলুন এই ইলেকট্রাল বন্ডের টাকা কোথা থেকে এলো? এসবিআই একসঙ্গে দেবেন। কংগ্রেসের কাছে আসবো। কংগ্রেসের কাছে আমার যেটা প্রশ্ন, এই যে জমি কেলেঙ্কারি, যে ডিএলএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল 2019 সালে, এই বিজেপি আপনাদের দলের রবার্ট ভাদ্রার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল সেই জমি কেলেঙ্কারি নিয়ে, এবং ঠিক এই বিজেপি এবং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে যে হরিয়ানা বিধানসভার ভোট মিটে যাওয়ার পরে আদালতকে জানিয়েছে যে কোনো নিয়ম ভাঙা হয়নি, রবার্ট ভাদ্রা কোনো নিয়ম ভাঙেননি। কি বলবেন? ইলেকট্রাল বন্ডের টাকা ঢুকে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইলেকট্রাল বন্ডের টাকা বিজেপির ফান্ডে ঢুকে গেছে 170 কোটি টাকা। সুতরাং বিজেপি এই টাকাটা ঢোকানোর জন্যই এলিগেশনটা এনেছিল। আজকে এইভাবে এলিগেশন এনে একজন, আজকে আপনি বলুন, যদি আজকে সত্যি লিকারের ব্যবসার যদি আজকে সেখানে কোনো দুর্নীতি হয়ে থাকে আবগারি দপ্তরে, সেই আবগারি দপ্তরে যদি দেখা যায়, আমি যদি মানিও অরবিন্দ কেজরিওয়াল দোষী, তাহলে আজকে বিজেপির বড় বড় নেতারা, নাড্ডা থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, এরা কেন অ্যারেস্ট হবে না? কারণ এখান থেকে তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি সেখানে। আমরা উত্তরটা শুনবো। আমি শর্মিষ্ঠা ভট্টাচার্যের কাছে আসবো। 41টা কোম্পানি বিজেপিকে 2471 কোটি টাকা দিয়েছে। আমার এক লাইন, অরবিন্দ ফার্মা যেটা লস 55 কোটি টাকা দিয়েছে, একদমই প্রথমে বললাম সেটা সিস্টার কোম্পানি। এবং তার যত ইলেকট্রাল বন্ড দিয়েছে, যত ইলেকট্রাল বন্ড দিয়েছে তার মধ্যে 66% বিজেপিকে দিয়েছে। শুনে হয়ে গেছে সবার কথা। ওই যে বন্ডগুলো একটু দেখবেন, ওখানে ডিএমকে বলে একটা দল আছে, ওখানে সেই ডিএমকে সেখানে পরিষ্কার বলছে এখান থেকে টাকা সিপিআই এবং সিপিএম দুজনকেই ভাগ দেওয়া হয়েছে। সেটা দেখুন, সেটা আরে দিদি, সরকারটা আপনাদের, সরকারটা আপনাদের, সরকারটা আপনাদের, রাষ্ট্রীয় সংস্থাটা আপনাদের, আপনারা গলাটা সিপিএম সিপিআই জেলে ঢুকিয়েছেন, জেলে ঢুকিয়েছেন, গলা থানা সেটা বলবে না। 6130 কোটি টাকা বিজেপির ফান্ডে ঢুকেছে, বিজেপি উভয়কেই বলছি, তৃণমূল কংগ্রেস। দেখুন, এই অরবিন্দ ফার্মার ক্ষেত্রে আপনি যে অঙ্কুর যে পয়েন্টটা আপনি মিস করে গেলেন, সেই পয়েন্টটা আমি শুধু ধরিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে মিস্টার রেড্ডিকে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্ট করার 5 দিন পরে ইলেকটোরাল বন্ডে যখন সে টাকাটা দেয়, তারপর কোমরে ব্যথার কারণ দেখিয়ে সে কিন্তু হসপিটাল থেকে ডিসচার্জড হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
নির্বাচনী বন্ডটা একটা কেন্দ্রীয় সরকারের চালু করা পদ্ধতি, যেটা কম বেশি সমস্ত রাজনৈতিক দলই মেনেছিল, এবং মানার পর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমভাবে সেই নির্বাচনী বন্ডটা পেয়েছে। এবার নির্বাচনী বন্ডটা ভালো না খারাপ, কতটা স্বচ্ছ না অস্বচ্ছ, সেটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছিল, যেটাই কম বেশি সব রাজনৈতিক দলই কিন্তু টাকাটা পেয়েছিল। এইবার কথাটা হচ্ছে, একটা দেখুন, লেটস কল আ স্পেড আ স্পেড, একটা ব্যবসায়িক সংগঠন যে কোনো রাজনৈতিক দল কেউ টাকাটা কেন দেয় আপনিও জানেন, আমিও জানি, তাই তো? টাকাটা একজন মানুষ কিন্তু দুটো কারণে দেয়। একটা হচ্ছে যদি তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকে, ধরুন আমার রাজনৈতিক মতাদর্শে আমি আমার চিকিৎসা করার টাকার থেকে একটা অংশ আমার পার্টিকে দিলাম, হতে পারে। আর একটা যখন ব্যবসায়ীরা যে কোনো দলকে, এবং এটা পৃথিবী জুড়ে, কিন্তু এটা শুধু ভারতবর্ষের জন্য নয়, তাদের একটা ব্যবসায়িক স্বার্থ নিশ্চয়ই কাজ করে। এইবার কথাটা হচ্ছে, এইবার স্বার্থটা কাজ করে, এইবার কথাটা হচ্ছে সেই ব্যবসায়িক স্বার্থটা যেন করাপশনে পরিণত না হয়। সামনে তুলে এনেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। একটা ছোট্ট বিজ্ঞাপনী, বিরতির পর ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে কোনো রাজনৈতিক দলকে যখন কেউ কোনো টাকা দেন, দুটি জায়গা থেকে হয়। একটি রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে, আরেকটি কোনো ব্যবসায়ী যখন কোনো টাকা দিচ্ছেন তখন তার রিটার্নে তিনি কিছু পাবেন এই প্রত্যাশা নিয়েই দেন। আজকে এই বিষয়ে, এই ইলেকটোরাল বন্ডের এই জায়গাটিকে নিয়ে কি বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, আমরা প্রথমে শোনাবো দর্শকদের। আমাদের রাজ্যে ইলেকট্রাল বন্ড এমন একটি সংস্থা দিয়েছে অনেকগুলো, কত 440 না 44 কোটি টাকা, এবং তারা সেটা পুষিয়ে নিচ্ছে মানুষের ঘাড়ে বিদ্যুতের চার্জ বাড়িয়ে, সারচার্জটা বাড়িয়ে নিচ্ছে, বাড়িয়ে নিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করছে, আর ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। আমি এবার আপনার বক্তব্যটা শুনতে চাইব। দেখুন, আমি যে কথাটা বলছিলাম যে নির্বাচনী বন্ডের যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে 1 নম্বরে বিজেপি, 2 নম্বরে আমরা, 3 নম্বরে কংগ্রেস, এরপরে পরপর সমস্ত রাজনৈতিক দলগুলি, সম্ভবত বাম ছাড়া, সম্ভবত আই এম নট ভেরি শিওর। তো এই ক্ষেত্রে এই আপনাদের তার মানে এই যে বিদ্যুতের দামটা বাড়িয়ে সাধারণ মানুষের উপর বোঝাটা চাপানো হলো, সেটা তার মাধ্যমে এই গোষ্ঠী বিদ্যুতের দামটার মাধ্যমে নিজেদের লাভটাকে, মুনাফাটাকে নিয়ে নিল, সেটা আমি সেটাকে, তারা কি রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে, আমি সেটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করছি। বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে তাদের কোনো পার্টি ফান্ডে চাঁদা দেওয়ার কোনো সম্পর্ক নেই, এটা অন ক্যামেরা বলছি। 1 নম্বর। 2 নম্বর, এই যে সিস্টেমটা নিয়ে আজকে কথা উঠছে, এই সিস্টেমটা তাহলে সমস্ত রাজনৈতিক দলই বলুক যেটা রিভিউ করার প্রয়োজন। এইবার দেখুন, আজকে আমাদের দলের এখনো পর্যন্ত অবস্থান, কেন্দ্রীয় সরকার যে নির্বাচনী বন্ডটা এনেছিলেন সেই বন্ডের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলই বন্ড পেয়েছে। এরপরে নির্বাচন কমিশন বলছেন, কুণাল ঘোষ কিন্তু দলের অবস্থানটা বলেননি, এক্ষেত্রে কিভাবে টাকাটা এসেছে দলের ফান্ডে সেটা বলেছেন। কি বলেছেন আমরা একবার শোনাই, দর্শকরা বুঝতে পারবেন। কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না, কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে, ধরা যাক 10 দিনের জন্য খোলা, কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে।
তৃণমূল কংগ্রেস জানতো না, আমি মানছি, আমার বক্তব্য হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস জানতো না, কিন্তু মুনাফার বন্দোবস্তটা তো করে দেওয়া যেতে পারে না। এটা তো দেখুন কুণালদা একদম সঠিক বলেছে, কারণ আপনারা সবাই দেখলেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বলে রিভিউ করা উচিত বলিনি। আমি যেটা বলেছি কেন্দ্রীয় সরকারের একটা নির্দিষ্ট নির্ধারিত পদ্ধতিতে নির্বাচনী বন্ডটা হয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বলে এসবিআই কারা কারা বন্ড কিনেছে সেটা ডিসক্লোজ করেছিল। কিন্তু আপনারা এটাকে মনে করেননি এটা খারাপ, এটা যদি খারাপ মনে করতেন তাহলে তো আপনারা এটা কেন্দ্রীয় সরকার করেছে, সব রাজনৈতিক দলই মেনেছে, আমরাও মেনেছি। না না, সব রাজনৈতিক দল মেনেছে, আমরা মানুষের কথা শুনে ভাবছি ওটা তৃণমূলের পার্টি অফিস না পাড়ার শনি মন্দির, আমি গুলিয়ে ফেলছিলাম। পাড়ার শনি মন্দিরে যেতে গেলে দেখবেন 1 টাকা 2 টাকা করে ফেলে চলে যায়। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে এরকম শনি মন্দিরের মতন বাক্স রাখা আছে নাকি? তা উনি তো টাকা ভাঙিয়েছেন ব্যাংকে গিয়ে, টাকা ভাঙিয়ে তো দেখেছেন কারা টাকা দিয়েছে, বন্ড কারা দিয়েছে। আপনি ডাক্তারবাবু আমি বলিনি, দ্বিতীয় কথা কিচ্ছু বলেন না, বন্ডটা ভাঙানোর সময় একটা ডাক্তারবাবু আপনি শুনুন না, ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিসেস লিমিটেড তারা বন্ড কিনেছে 1368 কোটি টাকা, সেই টাকার প্রায় 40% 582 কোটি টাকা গেছে তৃণমূল কংগ্রেসের ফান্ডে। ফিউচার কারা লটারি বেচে, বিজেপি পেয়েছে 100 কোটি টাকা, আপনি জানেন না? বিজেপি জানে না যে রিলায়েন্সের কুইক সাপ্লাই চেইন ভুল বলছে সিপিএম প্রবক্তা 21 কোটি টাকা, এই বন্ডটা যখন ভাঙানো হয় তাই কোম্পানির নাম জানানো ছিল না। এই বন্ডটা যখন ভাঙানো হয় এই বন্ডটা এটা মিথ্যা বলছে, আপনি সঞ্চালক হিসেবে একজনকে মিথ্যা কথা বলা যায় বিষয়টা বন্ডটা ভাঙানোর সময় আপনি শুনুন না, বন্ডটা ভাঙানোর সময় কোম্পানির নামটা জানা ছিল না। আমরা বন্ডটা ভাঙানোর সময় কোম্পানির নাম জানা যেত না, তালিকা দীর্ঘ করে আমরা জানি কোম্পানির নাম জানা যেত না, টাকার অঙ্ক জানা যেত, কিন্তু কোম্পানির নাম জানা যেত না। পাঞ্জাব ইলেকশনে তৃণমূল কংগ্রেস 2013-14 সালে পতাকা কেনার জন্য ব্যয় করেছিল 2 কোটি টাকা। কোথা থেকে পেলেন এই টাকা? যে হরিয়ানার ইলেকশনে 2011 একটা ব্যাংক খোলা হয়েছিল, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেখানে টাকার ক্যাশ ট্রানজাকশন হয়েছে, কে টাকা দিয়েছে কে টাকা তুলেছে, অথচ ব্যাংকের অ্যাকাউন্টটা ক্লোজ। দেশের সরকার কি চুপ করে বসে রয়েছে? অভিমত শুনবো, একটা ছোট কোম্পানির নাম জানা যেত না। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের যে চর্চা চলছিল এই ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার তা বিরোধী রাজনৈতিক দলগুলির উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে চাপ বাড়িয়েই চলেছে, এবং তারই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে একদিকে কখনো সৌরভ বিশ্বাস, কখনো রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কখনো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্র, তার কলকাতার বাড়ি এবং কৃষ্ণনগরের সংসদীয় যে কার্যালয় ছিল সেই কার্যালয়ের পর এবার নদিয়ার করিমপুরে যে বাড়ি রয়েছে সেই করিমপুরের বাড়িতেও পৌঁছে গেলেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে সেই বাড়িকে ঘিরে, এবং সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা নদিয়ার করিমপুরের বাড়িতে প্রবেশ করেছেন। তারা সেখানে সেই বাড়িতে কাউকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। মাত্র কিছুক্ষণ আগেই সেই বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি লোকসভায় ঘুষের বিনিময়ে প্রশ্ন করেছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। তারপর তার বিরুদ্ধে লোকপালে যে অভিযোগ হয়েছিল, লোকপাল আদালতের পক্ষ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, এবং তারই প্রেক্ষিতে এই অভিযান চলছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আবারও ফিরে আসবো এই আলোচনায়, যেখানে আমরা শুনিয়েছিলাম বক্তব্য ভারতীয় বিমান বসু এবং কুণাল ঘোষ, দুজনেরই বক্তব্য শুনেছিলাম ইলেকটোরাল বন্ড নিয়ে। আমি প্রথমে শুনতে চাইব কংগ্রেসের বক্তব্য। দেখুন ওই যে একটা কি ড্রপ বক্সে সেটাকে ফেলে দিয়ে যেত, তারা জানতো না, মানে সত্যি হাস্যস্পদ। আসলে না এই যিনি এই কুণাল ঘোষ ইনি না দায়িত্ব নিয়ে তৃণমূল দলটা তুলে দেবে, কারণ উনি যেই রকম দায়িত্ব নিয়ে সমস্ত কথাগুলো বলেন, এনার মুখ থেকেই তো শুনেছিলাম মমতা ব্যানার্জি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি সারদার। তা ওই চুরিটার শুরুয়াতটা যেখানে হয়েছিল সেই শুরুয়াদের প্রধান বক্তাও ছিলেন তিনি। আবার ওই ডেলোর বাংলোতে যখন মিটিং হয়েছিল তখনও তিনি সাথে ছিলেন। তা যাই হোক, এবার বিষয়টা হচ্ছে
কুণাল ঘোষ যেটা কথাটা বললেন, তাহলে কুণাল ঘোষকে উল্টে প্রশ্ন করতে হয় যে আজকে সিএসসির গোয়েঙ্কারা যে একচেটিয়া ব্যবসা চালিয়ে যাচ্ছে, মনোপলি ব্যবসা যেটাকে বলে, এই মনোপলি ব্যবসা যে আজকে যে পরিমাণে বিদ্যুতের ইউনিট প্রতি দাম বাড়িয়েছে, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু কোনো অন্য কোনো কোম্পানির সাথে তারা যোগাযোগ করে কোনো রকমভাবে তাদেরকে বরাদ দেওয়ার কোনো উদ্যোগ নেই। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের কাছ থেকে যেই ইলেকটোরাল বন্ড পেয়েছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, সেই ইলেকটোরাল বন্ডে এরা উপভোক্তা এবং সেই সুবিধা তারা ভোগ করেছে। এই যে কথাটা বললেন, ঠিক এইখানেই বিজেপির কাছে আসবো। এই যে উনি বললেন যে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোনো রকম প্রতিবাদ কর্মসূচি করেনি, ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল তারাই বা এই নিয়ে মুখ খুলছে না কেন? যে এই যে আরপিজি গ্রুপ যারা বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে কলকাতা শহরে বা একটা বৃহত্তর কলকাতা এরিয়ায়, বিদ্যুতের ইউনিট প্রতি দাম অনেক বেশি, কিন্তু তা নিয়ে প্রধান বিরোধী দল রাস্তায় নামেনি কেন? না না, আমাদের যিনি স্পোকসপারসন তিনি আজকে তার বক্তব্য পরিষ্কার করে বলে দিয়েছেন মিডিয়ার সামনে। মানে খালি স্পোকসপারসন বক্তব্য করলেই হবে? মানে আপনারা রাস্তায় নামবেন না? বলতে দিন, নিশ্চয়ই নামবে। আমি তো বলছি আমরা কোনো অনৈতিক কাজ এত বছরে নামেননি, এত বছরে আমরা সিএসসি দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধিতে আমরা বারংবার রাস্তায় নেমেছি, বারংবার আন্দোলন করেছি। সর্বসম্মতক্রমে তারাও করেছে আন্দোলন, তাও সিএসসি অফিসে ধরে, তারাও আজকে আপনারা ইলেকট্রাল বন্ডে আরটি গোয়েঙ্কা গ্রুপ সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে ইলেকশন বন্ড নিয়েছে, যখন মনে করিয়ে দিচ্ছি আপনাকে। আপনাদের ঝাঁপিয়ে পড়া এটা কিন্তু আমার মনে হয় এটা মনে করিয়ে দিচ্ছি, বিষয় মনে করিয়ে দিচ্ছি, আমার কথা সুবিধা হবে। দেখুন এরা কত ইনোসেন্ট, দেখুন সন্দেশখালীতে কি হয়েছে আমরা তো জানি না, গার্ডেন ডিজে বাড়ি ভেঙে পড়েছে আমরা তো জানি না, এত টাকা কোথা থেকে এলো আমরা তো জানি না। এরা এত ইনোসেন্ট, এটা পশ্চিমবাংলার মানুষকে যে কত বোকা বানাতে পারে বা কত বোকা ভাবে, মানে সেটাই ভেবে কুল পাচ্ছি না। দেখুন আজকে ওই ড্রপ বক্স রয়েছে, মানুষকে এতই বোকা, তারা হাজার হাজার টাকা দিয়ে যাচ্ছে। আমি তো আমার দলকে বলবো যে সারা ভারতবর্ষে যাদের সরকার, আপনারা কি মনে করেন এই যে তৃণমূল কংগ্রেস থেকে এই যে টাকাটা দিচ্ছে, এই যে টাকাটা দিচ্ছে, আমি সেটাই বলছি, মানে সর্বভারতীয় আঞ্চলিক দল হিসেবে প্রশ্ন আমার, আপনার কাছে প্রশ্ন, এই যে আরপিজি গ্রুপ টাকাটা দিয়েছে তার বিনিময়ে তারা এই মানে সুবিধাটা পেয়েছে, আপনারা তাই মনে করেন? না, যদি কোনো অনিয়ম বিনিয়ম হয়ে থাকে আমরা তার বিরোধী, আমরা বারবার বলছি আমরা চাই না কোনো অনিয়ম। না, আমি বলছি এই যে তৃণমূল কংগ্রেসকে যে টাকাটা দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে যে টাকাটা দিয়েছে আরপিজি গ্রুপ, শর্মিষ্ঠা দেবী, তৃণমূল কংগ্রেসকে যে আরপিজি গ্রুপ টাকাটা দিয়েছে তার বিনিময়ে সুবিধা পেয়েছে বলছে কংগ্রেস সিপিএম, আপনারা কি বিশ্বাস করেন কংগ্রেস সিপিএম এর এই অভিযোগটা? কংগ্রেস সিপিএম এর কথার উত্তর আমি দিতে চাই, কারণ হচ্ছে এদের কিছু বলার নেই। আমি বলছি আরপিজি গ্রুপ সুবিধা পেয়েছে না পায়নি? সুবিধা পেয়েছে না পায়নি? আরপিজি গ্রুপ সুবিধা পেয়েছে না পায়নি? আপনারা কি মনে করেন? আমি তো বলছি আমরা কোনো অনিয়ম বেনিয়মের আমরা বিপক্ষে। আরপিজি কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জায়গায় মুখ খুলতে পারছে না। বেশ, আসবো, আমি বুঝতে পেরেছি আপনার মানে অবস্থানটা। আমরা দেখতে পাচ্ছি 30টা শিখণ্ডী সংস্থা খাড়া করে 143 কোটি টাকারও বেশি বন্ড কেনা হয়েছে। এই সংস্থাগুলি সরকারের থেকে 172টা বড় প্রকল্প এবং টেন্ডার আদায় করে নিয়েছে। কিছু আলোকপাত করবেন? আপনাকে বলছি, আমি শুনলাম না প্রশ্নটা। 30টা শিখণ্ডী সংস্থা বানিয়ে 143 কোটি টাকার বেশি বন্ড কিনেছে এবং এইগুলো দিয়ে 172টা বড় প্রকল্প এবং টেন্ডার পেয়েছে ওই সংশ্লিষ্ট সংস্থাগুলো। না শুনুন, এই যে ইলেকটোরাল বন্ড এটা তো একটা মানে সারা যতগুলো পলিটিক্যাল পার্টি আছে সবাই মোটামুটি তার সুযোগ নিয়েছে। সিপিএম তো ডিএমকে এর কাছ থেকে নিয়ে যাবে। সিপিএম নেই, সিপিএম তো সিপিএম নেই, সিপিএম নেই, সেটা বলুন, বলে দিন সিপিএম নেই। সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যসভায় দাঁড়িয়ে যেদিনকে এই আইন তৈরি হয় সেদিনকে দাঁড়িয়ে বিরোধিতা করেছিলেন যে এই যে আইন তৈরি হচ্ছে এই আইন হচ্ছে অবৈধ, এই আইনের মাধ্যমে একটা নির্বাচনে অবাধ এবং স্বচ্ছ নির্বাচন হতে গেলে সেক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল সমান সুযোগ পাবে, এই ব্যবস্থাটা গণতন্ত্রে কাম্য। এখানে আপনারা কি করছেন? একটা বিরোধী রাজনৈতিক দলগুলির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠাচ্ছেন, রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন। কোন 1994-95 সালের অভিযোগের ভিত্তিতে একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন।
আপনারা কি করছেন? একটা রাজনৈতিক দলের প্রধান দলীয় কার্যালয় তালা মেরে দিচ্ছেন। নির্বাচন কমিশন যে নির্বাচনটা পরিচালনা করবেন সেটাকে স্থির করার ক্ষেত্রে একাধিপত্য কায়েম করছেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে এটা গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে না, নির্বাচনের সাথে আমার মনে হয় এই আইনি প্রক্রিয়াগুলো কোনো সম্পর্ক নেই। নির্বাচনের মতন চলবে, আইনি প্রক্রিয়া আলাদা। আর ম্যাক্সিমাম আইনি প্রক্রিয়াগুলো এটা আগে থেকে চলছিল, এটা প্রসেসিং চলছিল, এগুলোর সঙ্গে এটা গুলিয়ে ফেললে আমার মনে হয় ঠিক নয়। আপনারা কংগ্রেসের কোনো আপনারা কংগ্রেসের 11টা বন্ধ করে দিয়েছেন। কংগ্রেসকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের এজেন্ডা অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। লজ্জা করে আপনারা রাজনৈতিকভাবে লড়তে পারছেন না, আপনারা নোংরা রাজনীতি করছেন। আপনারা কেন এক মিনিট 1994-95 সালের অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাহলে এই এতদিন পর্যন্ত আয়কর দপ্তর কাজ করতো না, তাই তো? তার মানে বিজেপি বললে বলে আয়কর দপ্তর কাজ করলো, কোনটা ঠিক? আয়কর দপ্তর গাফিলতি করেছে? শুনুন, আয়কর দপ্তর গাফিলতি করেছে না করেনি? 1994 হয়েছে, 1994 সালে সীতারাম কেশরী সেই সময় ছিল, চোখ বন্ধ করে ঘুমোচ্ছিল। আপনার কাছে উত্তর নেই, মোদিকে দিতে পারেন না, আপনার কাছে উত্তর নেই। এটা কি অলিখিত জরুরি অবস্থা বলে মনে করে তৃণমূল কংগ্রেস? আসছি, অলিখিত জরুরি অবস্থা বলে মনে করে তৃণমূল কংগ্রেস? দেখুন, আমরা যেটা পরিষ্কারভাবে বলছি এবং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর একজন বিরোধী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা, বিরোধী দলের নেতা নেত্রীদের বাড়িতে হানা দেয়। কারণ একটা জিনিস খুব টেকনিক্যাল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যেই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হলো সেই মুহূর্তে কিন্তু প্রশাসনটা নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, যার জন্য তারা ডিরেক্টর জেনারেল, জেলা শাসক বিভিন্ন রাজ্যে বদলে দিতে পারে। এবার ইডি বা সিবিআই সেটা তো প্রশাসনের বাইরের কোনো অঙ্গ নয়। ফলে আমাদের বক্তব্য যে মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হয়ে যাওয়ার পর আমার মনে হয় সম্ভবত স্বাধীন ভারতের ইতিহাসে আগে কখনো হয়নি যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর এইভাবে বিরোধী নেতা নেত্রীদের আমরা এই আলোচনায় থাকবো। ইতিমধ্যেই সেই বিষয়ে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কমিশনের কাছে গিয়ে আবেদন জানানো হয়েছে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আবার বিজ্ঞাপন ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অলিখিত জরুরি অবস্থা কিনা সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। সিপিএম গৌরব মজুমদার, কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে? পরিস্থিতি খুব ভয়ঙ্কর দেশের বুকে, দেশের মানুষের কাছে। যেভাবে বিজেপি যেভাবে দেশের সংবিধানকে ভাঙার প্রক্রিয়া চালু করেছে, যেভাবে দেশের মানুষকে ভাগ করে দেওয়ার প্রক্রিয়া চালু করেছে, যেভাবে একের পর এক দুর্নীতি, ভারতবর্ষের স্বাধীনতার পর সবথেকে বড় দুর্নীতির নাম হচ্ছে ইলেকট্রাল বন্ড। আপনারা কি তারপরে আস্থা রাখেন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করবে এবং সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রভাব থাকবে না? আমরা তো বলছি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করুক, কিন্তু কথাটা হচ্ছে যে শুধু নির্বাচন কমিশন বললে তো হবে না। দেশের সরকার তার প্রশাসন যেভাবে হচ্ছে যে এই কাজকর্মগুলো করছে, যেভাবে আক্রমণ নামিয়ে আনছে, সেখানে দাঁড়িয়ে মানুষ তার প্রতিবাদ প্রতিরোধের পথ বেছে নেবে, সে যা হওয়ার হবে দেখা যাবে। কিন্তু কথাটা হচ্ছে দেশের মানুষের স্বার্থে, দেশের সংবিধানের স্বার্থে, দেশকে রক্ষা করার স্বার্থে ইমিডিয়েটলি বিজেপির বিরুদ্ধে সব মানুষকে একত্রিত হতে হবে। এই হচ্ছে আমাদের। আমি আসবো বিজেপির কাছে। এই যে ধরুন বারংবার প্রশ্ন উঠছে যে যেখানে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গিয়েছে তারপরেও আপনারা প্রত্যেকটা উইংকে কাজে লাগাচ্ছেন বিরোধীদের বিরুদ্ধে। এইটা কি গণতন্ত্র? আপনারা বলছেন আপনারা 400 পার করবেন, এত তাহলে ইনসিকিউরিটি কিসের যে আপনারা তারপরেও এই ধরনের কাজ করছেন? আমি একবার বলেছি, আমি আবার বলছি যে এই প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের প্রক্রিয়া আলাদা এবং এই যে প্রসেসটা চলছে আইন আদালত বা তাদের প্রক্রিয়া, হ্যাঁ আপনাদের প্রধান কার্যালয় দলীয় কার্যালয় তালা লাগানোর তো নির্বাচনের বাইরে। সিপিএম যে কথাটা বলছে 34 বছরের সায়েন্টিফিক রিগিং, বিরোধী শূন্য পশ্চিম বাংলা, ইংরেজি তুলে দিয়া পশ্চিম বাংলাটাকে কারখানাগুলোকে বন্ধ করে দিয়ে পড়াশোনা করেছেন। আপনি তো ইংরেজি জানেন, ওই সিপিএম এর বলে আপনি পড়াশোনা করেছেন তো, আপনি জানি পেশায় শিক্ষক, আপনি তো পড়াশোনা জানেন, তাহলে আপনি এসব কথা বলে রাখতে আপনারা মাস্টার মশাই মানুষ, আপনি ছাত্রছাত্রী পড়া তাদের মাঝে এই কথা বলেন নাকি? আপনার চাকরি কিভাবে হয়েছিল শর্মিষ্ঠা দেবী? আপনি কি চিরকুটে চাকরি পেয়েছিলেন? আপনি কি চিরকুটে চাকরি পেয়েছিলেন? কোন চিরকুট চাকরি না, আমরা চাকরিটা হয়েছিল
চিরকুটে চাকরি পাননি। আমি আসবো কংগ্রেসের কাছে। এরপর এটা কি গণতান্ত্রিক ভাবে মানে আস্থা রাখতে পারছেন এই নির্বাচনে ঠিকঠাক ভাবে একটা নির্বাচন হবে, মানুষ ভোট দিতে পারবেন, কেন্দ্রীয় সরকার প্রভাব খাটাবে না? আমরা তো বারংবার বলে আসছি, কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ বারবার করছি আমরা, কেন এই বিজেপি নামক যেই কমিশনের উপর আস্থা রয়েছে বলছি আমি, স্বৈরাচারী যে সরকার, এই সরকার ভোটটা যে সঠিকভাবে করবে, এবং আমরা বারে বারে এই ইভিএম মেশিনে ভোটের বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা বারংবার বলছি যে ব্যালটে ভোট হোক, কারণ ইভিএম এর মেশিনে ভোট হবার পর আমরা দেখেছি সেই জায়গায় যখন আবার ব্যালটে ভোট হয়েছে তার রেজাল্ট পুরো রেসিপ্রোকাল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বারংবার বলেছিলাম এই ইভিএম হ্যাকিং নিয়ে আমাদের একটা বিরাট বড় প্রশ্ন আছে। আর যেই 11টা অ্যাকাউন্ট আমাদের সিজ করেছে, আজকে রাজনৈতিকভাবে আমাদের সাথে না পেরে আজকে যেভাবে আমাদের সাথে পঙ্গু করে দেওয়া হচ্ছে, ফাইনান্সিয়ালি পঙ্গু করে দিয়ে আমাদের যাতে আমরা লড়তে পারি, এই প্রক্রিয়া চালু করেছে বিজেপি ভয়ানক একটা স্বৈরাচারী দল। একটা এখন এটা কি ইনসিকিউরিটি থেকে আসছে বলে মনে করেন? একদম ইনসিকিউরিটি ফিল আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, এটা কি ইনসিকিউরিটি থেকে আসছে বলে মনে করেন? এটাই কি আমার কনক্লুডিং রিমার্কস? অবশ্যই। আচ্ছা দেখুন, আমি কনক্লুডিং রিমার্কসে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যত ইচ্ছে, আমি এবং যেটা বলছি সেটা আমি পশ্চিমবঙ্গের নিরিখে বলছি, যত ইচ্ছে কেন্দ্রীয় বাহিনী পাঠান, লাখ লাখ কেন্দ্রীয় বাহিনী পাঠান, আমাদের নেতা মন্ত্রীদের রোজ ধরে ইডি সিবিআই এর হেনস্থা করুন। আজকে অঙ্কুর আপনার কাছে দায়িত্ব নিয়ে বলে গেলাম, 4th জুন সবুজ আবির সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরাই মাখবো। এইটাই আমার কনক্লুডিং রিমার্কস। ভালো তো, মাখবেন তো কি আছে, দেখবেন অসুবিধার কি আছে? 4th জুন কিন্তু কথাটা সবুজ হচ্ছে আবির কথাটা আমরাই হচ্ছে তাই মাখবো। বলে ইরফান লজ্জা করে না সিপিএম, গোল্লা সিপিএম মহাশূন্য যাবে, লজ্জা নেই, নির্লজ্জ মহা সিপিএম, নির্লজ্জ মহা সিপিএম, মহাশূন্য যাবে সিপিএম। ভারতীয় জনতা পার্টি যেভাবে তারা স্বৈরাচারী শাসন চালাচ্ছে সেটা নিয়ে কিন্তু সংশয় জাগছে। রাজনৈতিক দলের মধ্যে বাদানুবাদ থাকবে, যুক্তি দিয়ে তর্ক বিবাদ চলবে, স্টুডিও উত্তপ্ত হবে, আমরা সেটাকে কোনো অসুবিধা মনে হয় না। কিন্তু যখন দেখতে পাওয়া যায় যে একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে 1994-95 সালের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে একটি রাজনৈতিক দলের দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে, কতগুলো কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে পাঠিয়ে দিয়ে জোর করে হপ্তা নেওয়া হচ্ছে বা তোলা হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক সংস্থার কাছ থেকে, তখন কিন্তু সংশয় হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে গণতান্ত্রিকভাবে নির্বাচনটা হবে তো? আমরা সেই প্রশ্নই আজকে রেখে গেলাম আপনাদের সামনেও। উত্তর তো অবশ্যই 4 জুন খানিকটা পাওয়া যাবে। আপনারা কি চিন্তা ভাবনা করলেন তার উপর? আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা ভট্টাচার্য, ডক্টর কৌশিক বিশ্বাস, সুস্মিতা বিশ্বাস, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।